আমি ইলমা রহমান আর আমার স্বামী মিস্টার নয়ন টানা 52 বছর ধরে একসঙ্গে সুখে দুঃখে সংসার করেছি। মিস্টার নয়নের মৃত্যুর পর আমাদের ছেলেমেয়েরা যে যার কর্মস্থল ও সংসারে ফিরে গেল। বিশাল বাড়িটা মুহূর্তেই আমার কাছে ভীষণ ফাঁকা আর নীরব মনে হতে লাগলো। একা বসে প্রতিটি খাবার খাওয়া আমার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তাই প্রতিদিন দুপুরে বাড়ি থেকে কয়েক ব্লক দূরের একটি ছোট ডাইনারে হেঁটে যাওয়া আমার অভ্যাসে পরিণত হলো। সেখানে কর্মরত ওয়েট্রেস তানিয়া ইসলাম প্রতিদিন জানালার পাশের একই টেবিলটি আমার জন্য রেখে দিত। একদিন দুপুরে এক তরুণ এসে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, ম্যাডাম, যদি কিছু মনে না করেন আমি কি এখানে বসতে পারি? তার বয়স 30-এর বেশি হবে না। আমি মুখ তুলে তার দিকে তাকাতে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তার চোখ দুটো ছিল অবিকল তরুণ বয়সের মিস্টার নয়নের মতো শান্ত, কোমল আর গভীর। এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা হালকা বাঁকা হাসিটাও আমাকে বহু বছরের পুরনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দিল। আমি মৃদু হেসে বললাম, অবশ্যই, সঙ্গ পেলে আমারও ভালো লাগবে, বসো। যুবকটির নাম ছিল শাওন চৌধুরী। পরের দিনও সে এলো, তার পরের দিনও এলো। ধীরে ধীরে প্রতিদিন দুপুরে একসঙ্গে খাবার খাওয়া আমাদের দুজনেরই অভ্যাস হয়ে গেল। গল্পে এতটাই মগ্ন হয়ে যেতাম যে অনেক সময় স্যুপ ঠান্ডা হয়ে যেত। তারপর মনে পড়তো যে আমরা এখনও খাওয়াই শুরু করিনি। আমি তাকে আমার আর মিস্টার নয়নের দীর্ঘ দাম্পত্য জীবনের গল্প শোনাতে শুরু করলাম। কিভাবে আমাদের প্রথম পরিচয় হয়েছিল, কিভাবে একসঙ্গে শূন্য থেকে সংসার গড়েছিলাম, কিভাবে আমাদের ছেলে আরিয়ান রহমান আর মেয়ে নাদিয়া রহমানকে বড় করেছি, কিভাবে পরে আমাদের সংসারে নাতি নাতনিদের আগমনে নতুন আনন্দ নেমে এসেছিল। সবকিছুই আমি শাওনকে খুলে বলতাম। আমি তাকে এটাও বলেছিলাম, মিস্টার নয়নের আকস্মিক মৃত্যুর পর প্রতিটি সকাল আমার কাছে কতটা অসহ্য লাগে। এখনও ঘুম ভাঙলে মনে হয় তিনি হয়তো রান্নাঘরে হেঁটে বেড়াচ্ছেন। কিন্তু বাস্তবতা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তিনি আর কখনো ফিরবেন না। সায়ন আমার প্রতিটি কথা এমন মনোযোগ দিয়ে শুনত যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান গল্প সে শুনছে। তবে আমি একটি বিষয় প্রায়ই লক্ষ্য করতাম, যখনই আমি মিস্টার নয়নের কথা বলতাম শাওনের মুখের অভিব্যক্তি বদলে যেত আর তার হাত হালকা কেঁপে উঠত। কখনো আবার সে চুপচাপ নিজের থালার দিকে তাকিয়ে থাকত, যেন আমার প্রতিটি স্মৃতি তার বুকের ভেতর কোনো পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলছে। শাওনের সঙ্গে প্রতিদিন দেখা হওয়ায় আমার আবার বাড়ির বাইরে বের হওয়ার একটা কারণ তৈরি হয়েছিল। তবুও ছেলেটিকে ঘিরে একটা রহস্য থেকেই গেল। সে নিজের সম্পর্কে প্রায় কিছুই বলতো না, শুধু জানিয়েছিল সে একজন এতিম আর কিছুদিন আগে এই শহরে এসেছে। আমি যখনই জানতে চাইতাম সে কোথায় বড় হয়েছে কিংবা কেন প্রতিদিন এই ডাইনারে আসে, তখনই সে খুব কৌশলে প্রসঙ্গ ঘুরিয়ে দিত। সে শুধু বলতো, মিস্টার নয়ন সম্পর্কে আর কিছু বলুন। আর আমি, যে প্রতিটি মুহূর্তে আমার স্বামীকে ভীষণভাবে মিস করতাম, আবারও তার স্মৃতির ভাণ্ডার খুলে বসতাম। পরদিনও যথারীতি দুপুরের একটু আগেই আমি সেই ছোট্ট ডাইনারে পৌঁছে গেলাম। জানালার পাশের পরিচিত টেবিলটিতে বসে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মানুষের ব্যস্ত চলাফেরা, গাড়ির শব্দ আর হালকা বাতাসে দুলতে থাকা গাছের পাতাগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল পৃথিবীর সবকিছুই আগের মতো চলছে, শুধু আমার জীবনটাই থেমে গেছে। তানিয়া ইসলাম আগের মতোই হেসে এসে এক গ্লাস পানি রেখে বলল, আজও কি আপনার সেই বন্ধুটি আসবেন? আমি মৃদু হেসে উত্তর দিলাম, জানি না মা, তবে এলে ভালোই লাগবে। কথা শেষ হতে না হতে দরজার ঘন্টা বেজে উঠল। আমি অন্যমনস্কভাবে মাথা তুলে তাকাতে দেখলাম শাওন ভেতরে ঢুকছে। আজও তার মুখে সেই শান্ত হাসি। আমাকে দেখেই সে হাত নেড়ে শুভেচ্ছা জানালো। তারপর ধীর পায়ে সে আমার সামনে চেয়ারে বসে পড়ল। আশ্চর্যের বিষয়, তাকে দেখলেই আমার মনে হতো যেন বহুদিনের পরিচিত কেউ ফিরে এসেছে। নিজের অজান্তে বুকের ভেতর এক ধরনের প্রশান্তি অনুভব করতাম। খাবারের অর্ডার দেওয়ার পর শাওন কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে বলল, আজ আপনাকে আগের চেয়ে অনেক ক্লান্ত লাগছে। আমি হালকা দীর্ঘশ্বাস ফেলে বললাম, গতরাতে খুব একটা ঘুম হয়নি। তোমার আঙ্কেলের কথা বারবার মনে পড়ছিল। তার আলমারি খুলে অনেক পুরনো ছবি পেলাম। ছবিগুলো দেখতে দেখতে কখন যে রাত কেটে গেছে বুঝতেই পারিনি। শাওন মনোযোগ দিয়ে আমার কথা শুনছিল। আমি ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। ছবিটিতে তরুণ বয়সের মিস্টার নয়ন আমার পাশে দাঁড়িয়ে হাসছেন। ছবিটি হাতে নিয়েই শায়নের চোখের দৃষ্টি বদলে গেল।
সে অনেকক্ষণ চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত আবেগের ছায়া নেমে এলো। আমি অবাক হয়ে বললাম, কি হলো? ছবিটা দেখে তুমি এত চুপ হয়ে গেলে কেন? সে তাড়াতাড়ি মুখে হাসি এনে বলল, না, কিছু না। ওনাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে। কিন্তু তার কণ্ঠের কাঁপনে আমি স্পষ্ট বুঝতে পারলাম, মনে হলো সে যেন নিজের ভেতরের কোনো অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা করছে। আমি গল্প শুরু করলাম। বললাম, জানো শাওন, তোমার আঙ্কেল খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু মানুষের প্রতি তার ভালোবাসার কোনো সীমা ছিল না। পথে কোনো অসহায় মানুষ দেখলে কখনো খালি হাতে ফিরতেন না। অনেক সময় বাড়ি ফিরে আমি রাগ করতাম। নিজের কথা না ভেবে সবাইকে সাহায্য করতে গেলে সংসার কিভাবে চলবে? তখন তিনি হেসে বলতেন, মানুষের দোয়া কখনো বৃথা যায় না ইলমা। আমার কথা শুনে শাওনের চোখ ভিজে উঠল। সে দ্রুত মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। আমি লক্ষ্য করলাম সে খুব আস্তে করে চোখের কোণ মুছে নিল। আমি কিছুই বললাম না, শুধু মনে মনে ভাবলাম, একজন অপরিচিত মানুষের গল্প শুনে কেউ এতটা আবেগপ্রবণ হয় কিভাবে? সেদিন খাবার শেষ হওয়ার পর শাওন হঠাৎ বলল, আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ চলে গেলেও তার ভালোবাসা অন্য মানুষের জীবনে বেঁচে থাকতে পারে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলাম, হয়তো পারে। নইলে আমি এখনও প্রতিদিন তার উপস্থিতি অনুভব করি কিভাবে? শাওন মৃদু হেসে বলল, ঠিক তাই। ডাইনার থেকে বেরিয়ে আমরা কিছুটা পথ একসঙ্গে হাঁটলাম। রাস্তার মোড়ে এসে সে থেমে গেল। আমি বললাম, তুমি কোন দিকে থাকো? প্রশ্নটা শুনেই সে আগের মতোই বিষয়টা এড়িয়ে গেল। শুধু বলল, খুব বেশি দূরে না। তারপর দ্রুত বিদায় নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ তার চলে যাওয়া দেখলাম। মনে হচ্ছিল ছেলেটা যেন ইচ্ছে করে নিজের জীবন সম্পর্কে সবকিছু আড়াল করে রাখছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হচ্ছিল আজ কোনো বিশেষ ঘটনা ঘটবে। দুপুরে ডাইনারে পৌঁছানোর পর দেখি শাওন আগে এসে বসে আছে। তার সামনে এক কাপ কফি, কিন্তু তাতে সে একবারও চুমুক দেয়নি। মুখে আগের সে হাসিটুকুও নেই, বরং তাকে অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছিল। আমি বসতেই সে ধীরে বলল, আজ আপনার জন্য একটা ছোট্ট জিনিস এনেছি। কথাটা বলে সে কোটের পকেট থেকে একটি পুরনো ধাতব চাবির রিং বের করল। রিংটিতে খোদাই করা ছিল N&I। আমি মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেলাম। কাপা হাতে সেটি নিয়ে ভালো করে দেখলাম। এটা তো সেই চাবির রিং যেটা আমি বহু বছর আগে মিস্টার নয়নকে আমাদের বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলাম। অনেক বছর আগে এটি হারিয়ে গিয়েছিল। আমরা দুজন অনেক খুঁজেও আর পাইনি। আমার কণ্ঠ কেঁপে উঠল, এটা এটা তোমার কাছে এলো কিভাবে? সায়ন মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর খুব আস্তে বলল, সব প্রশ্নের উত্তর একদিন অবশ্যই দেব, কিন্তু আজ শুধু এতটুকু বিশ্বাস করুন, আপনার স্বামী ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি শুধু আপনাকে নয়, আরও অনেক মানুষের জীবন বদলে দিয়েছেন। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে শত শত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সায়ন আসলে কে? মিস্টার নয়নের সঙ্গে তার সম্পর্ক কি? আর বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই চাবির রিং তার কাছে এলো কিভাবে? সায়নের শেষ কথাগুলো যেন আমার বুকের ভেতর সারা রাত প্রতিধ্বনিত হতে লাগলো। বাড়িতে ফিরে বারবার সেই পুরনো চাবির রিংটা হাতে নিয়ে বসে রইলাম। আঙ্গুলের ডগা দিয়ে খোদাই করা ছোট্ট দুটো অক্ষর N&I স্পর্শ করতে করতে মনে হয়েছিল যেন আমি আবার 50 বছর আগে সেই দিনে ফিরে গেছি, যেদিন বিবাহবার্ষিকীতে হাসতে হাসতে আমি এই ছোট্ট উপহারটি মিস্টার নয়নের হাতে তুলে দিয়েছিলাম। তিনি তখন মজা করে বলেছিলেন, যতদিন এটা আমার কাছে থাকবে ততদিন তুমি আমার হৃদয়ের চাবিটাও নিজের কাছে রাখবে। কথাটা মনে পড়তেই আমার চোখ ভিজে উঠল। কিন্তু সেই চাবির রিং তো বহু বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে সেটি সায়নের কাছে এলো কিভাবে? সে কি সত্যি আমার স্বামীকে চিনত, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকালটা অদ্ভুত অস্থিরতায় কাটল। অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো সবকিছুই কাকতালীয়, কিন্তু মন কোনো যুক্তি মানতে চাইল না। দুপুর হওয়ার আগেই আমি প্রস্তুত হয়ে ডাইনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাঁটার পুরো পথ জুড়ে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আজ শাওন কি সত্যিটা বলবে, নাকি আগের মতো এড়িয়ে যাবে? ডাইনারে ঢুকতেই তানিয়া ইসলাম আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো, কিন্তু তার হাসির মাঝেও যেন কৌতূহলের ছাপ ছিল। সে ধীরে বলল, ম্যাডাম, আপনার বন্ধু আজ অনেক আগেই এসেছেন, প্রায় আধা ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। আমি অবাক হয়ে জানালার পাশে টেবিলটার দিকে তাকালাম।
সত্যি শাওন সেখানে বসে আছে, কিন্তু আজ তাকে অন্যরকম লাগছিল। তার সামনে ধোয়া ওঠা কফির কাপ রাখা, অথচ তাতে একবারও চমক দেয়নি। দুই হাত একসঙ্গে জড়িয়ে বসে আছে, যেন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমি কাছে যেতেই সে উঠে দাঁড়ালো, মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আপনাকে আজ একটু ক্লান্ত লাগছে। আমি বসে উত্তর দিলাম, ঘুম হয়নি। তোমার দেওয়া সেই চাবির রিংটা সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। কথাটা শুনেই সায়নীর চোখে আর সেই অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে বলল, আমি জানতাম এটা দেখার পর আপনার অনেক প্রশ্ন জাগবে। আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। সরাসরি জিজ্ঞেস করলাম, শাওন, তুমি কি আমার স্বামীকে চিনতে? সত্যি করে বলো, তোমার আর ওনার সম্পর্ক কি ছিল? প্রশ্নটা শুনে সে গভীর শ্বাস নিল, তারপর অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখ যেন দূরে কোথাও হারিয়ে গেল। অবশেষে সে খুব শান্ত কণ্ঠে বলল, উত্তরটা খুব সহজ নয় ম্যাডাম, আর আমি এখনও সেই প্রতিশ্রুতি ভাঙতে চাই না। আমি অবাক হয়ে বললাম, প্রতিশ্রুতি? কার কাছে প্রতিশ্রুতি? শাওন নিচু স্বরে উত্তর দিল, আপনার স্বামীর কাছে। মুহূর্তের মধ্যে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সে মিথ্যা বলছে না, বরং এমন এক সত্যের ভার বহন করছে যা তাকে প্রতিদিন ভেতর থেকে কষ্ট দিয়েছে। আমি কাপা গলায় বললাম, কবে কবে তোমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল? সায়ন একটু হেসেই বলল, অনেক বছর আগে। তখন আমি খুব ছোট ছিলাম, হয়তো আমার বয়স 10 কিংবা 11। কথাটা বলেই সে থেমে গেল, যেন এ বেশি বলার অনুমতি তার নেই। আমি অপেক্ষা করলাম, কিন্তু সে আর কিছু বলল না। খাবার এসে গেল, অথচ আজ আমাদের কারো খাওয়ার দিকে মন ছিল না। আমি লক্ষ্য করলাম শাওন বারবার আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ সরিয়েও নিচ্ছে, যেন আমার চোখের দিকে তাকালে তার ভেতরের গোপন কথাগুলো বেরিয়ে আসবে। হঠাৎ তানিয়া আমাদের টেবিলের পাশে এসে দাঁড়ালো। সে হাসতে হাসতে বলল, আপনাদের দুজনকে দেখলে মনে হয় অনেক দিনের আত্মীয়। কথাটা শুনে আমি হেসে ফেললেও সায়নের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে খুব আস্তে বলল, হয়তো মানুষ কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াও আত্মীয় হয়ে যায়। তার কথায় এমন এক গভীরতা ছিল যে আমি আর কিছু বলতে পারলাম না। খাওয়া শেষ করে আমরা ডাইনারের বাইরে বেরিয়ে এলাম। আকাশে হালকা মেঘ জমেছে, বাতাসে বৃষ্টির গন্ধ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ম্যাপেল গাছের নিচে এসে শাওন থেমে গেল। তারপর নিজের কোটের ভেতর পকেট থেকে একটি পুরনো বাদামি খাম বের করলো। খামটির কোণগুলো হলদেটে হয়ে গেছে, যেন বহু বছর ধরে যত্ন করে কোথাও রেখে দেওয়া হয়েছে। সে খামটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সেটি আমার হাতে তুলে দিল। এটা আপনার জন্য। আমি বিস্মিত হয়ে বললাম, এটা কি? শাওন খুব ধীরে উত্তর দিল, আপনার স্বামী আমাকে বলেছিলেন তার মৃত্যুর 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত যেন আমি এটা আপনাকে না দিই। আজ ঠিক 1 মাস হলো, তাই আর আমার এই দায়িত্ব নিজের কাছে রাখার অধিকার নেই। আমার হাত কাঁপতে শুরু করলো, বুকের ভেতর হৃস্পন্দন যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। খামের ওপরে পরিচিত হাতে লেখা চোখে পড়তেই আমার নিঃশ্বাস আটকে গেল। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা, আমার প্রিয় ইলমার জন্য, সময় হলে খুলবে। লেখাটি মিস্টার নয়নের হাতে লেখা। এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ রইল না। আমি কাঁপতে কাঁপতে খামটি খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই শাওন আমার হাত আলতো করে থামিয়ে দিল। তার চোখ দুটো অশ্রুতে ভরে উঠেছে। সে নিচু স্বরে বলল, চিঠিটা পড়ার আগে আপনাকে একটা সত্য জানাতে হবে, কারণ এই চিঠির প্রতিটি শব্দের সঙ্গে আমার জীবনও জড়িয়ে আছে। সায়নের হাত আমার হাতের উপর স্থির হয়ে রইল। তার আঙ্গুলের স্পর্শে কোনো অস্বস্তি ছিল না, ছিল কেবল এক অদ্ভুত সতর্কতা, যেন সে চাইছিল আমি এমন কোনো সত্যের মুখোমুখি হওয়ার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিই। আমার হাতের মুঠোয় ধরা পুরনো খামটি তখনও কাঁপছিল। খামের ওপর মিস্টার নয়নের পরিচিত হাতে লেখা বারবার চোখে পড়ছিল, আর প্রতিবারই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। এত বছর একসঙ্গে থাকার কারণে তার হাতে লেখা আমি হাজার মানুষের ভিড় থেকেও চিনে নিতে পারতাম। এই লেখায় কোনো ভুল হওয়ার সুযোগ নেই। আমি ধীরে ধীরে শাওনের দিকে তাকিয়ে বললাম, তুমি বলেছিলে এই চিঠির সঙ্গে তোমার জীবনও জড়িয়ে আছে। এর মানে কি? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তার চোখের পাতা কাঁপছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে বুকের ভেতর আটকে রাখা কথাগুলো আজ আর ধরে রাখতে পারছে না। অবশেষে সে গভীর শ্বাস নিয়ে বলল,
আপনি যখন সব কিছু জানবেন তখন হয়তো আমাকে ক্ষমা করবেন, আবার হয়তো কোনোদিনও করবেন না। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনো আপনার সঙ্গে প্রতারণা করতে চাইনি। তার কথায় আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। আমি ধীরে বললাম, ক্ষমা করার মতো কি অপরাধ করেছো তুমি? সায়ন মৃদু হাসল। সেই হাসিতে আনন্দের চেয়ে কষ্টই বেশি ছিল। অপরাধ হয়তো করিনি, কিন্তু সত্যটা লুকিয়ে রেখেছি। আর কখনো কখনো সত্য লুকিয়ে রাখাটাও বড় অপরাধ হয়ে যায়। চারপাশে তখন দুপুরের ব্যস্ততা। ডাইনারে মানুষজন হাসছে, গল্প করছে, কেউ খাচ্ছে, কেউ বিল দিচ্ছে। অথচ আমাদের দুজনের চারপাশে যেন এক অদৃশ্য নীরবতা নেমে এসেছে। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ মিলিয়ে গেছে, শুধু আমাদের দুজনের শ্বাসের শব্দই শোনা যাচ্ছে। শাওন ধীরে ধীরে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই শহরে প্রথম এসেছিলাম। তখন আমার থাকার মতো কোনো জায়গা ছিল না, নিজের বলে কেউ ছিল না। রেল স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটত, কখনো না খেয়ে দিন পার হয়ে যেত। একদিন প্রবল বৃষ্টির মধ্যে আমি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তখন একজন মানুষ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, নিজের টাকায় চিকিৎসা করিয়েছিলেন। কয়েকদিন আমার পাশে বসে থেকেছিলেন। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তিনি শুধু বলেছিলেন, বেঁচে থাকাটা কখনো ছেড়ে দেবে না। শাওন কিছুক্ষণ থামল, তার কণ্ঠ ভারী হয়ে এসেছে। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছি। সে আবার বলল, সেই মানুষটি ছিলেন মিস্টার নয়ন। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি অবচেতনভাবেই ফিসফিস করে বললাম, নয়ন আমাকে কখনো কিছু বলেনি। শাওন মাথা নাড়ল। বলবেন না বলেই তো আমাকে কথা দিয়েছিলেন। তিনি বলতেন যে সাহায্য মানুষকে দেখিয়ে করা হয় সেটা দান নয়, আসল দান হলো যার খবর শুধু আল্লাহ জানেন। আমার চোখের কোণে জল জমে উঠল। এতগুলো বছর এক ছাদের নিচে থেকেও আমি জানতাম না আমার স্বামী গোপনে কত মানুষের জীবনে আলো জ্বালিয়েছেন। মনে পড়তে লাগলো কতদিন তিনি অকারণে দেরি করে বাড়ি ফিরতেন। আমি রাগ করে বলতাম, আবার নিশ্চয়ই কোথাও আড্ডা দিয়ে এসেছো। তিনি শুধু মুচকি হেসে বলতেন, একটু কাজ ছিল। আজ বুঝতে পারছি সেই কাজের আড়ালে কত অজানা গল্প লুকিয়েছিল। শাওন বলতে লাগলো, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তিনি আমাকে ছেড়ে দেননি। একটি ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। নিজের পরিচয় গোপন রেখে প্রতি মাসে আমার পড়াশোনার খরচ পাঠাতেন। আমি অনেকবার জানতে চেয়েছিলাম কেন তিনি আমার জন্য এত করছেন। তিনি শুধু বলতেন, আজ আমি তোমার পাশে দাঁড়ালাম, একদিন তুমি অন্য কারো পাশে দাঁড়াবে, এটাই হবে আমার প্রতিদান। আমার আর নিজেকে সামলানো সম্ভব হলো না। চোখের জল গড়িয়ে পড়ল। এত বছরের সংসারে মিস্টার নয়নকে আমি একজন ভালো স্বামী, ভালো বাবা আর ভালো মানুষ হিসেবেই চিনতাম। কিন্তু জীবনের এই অধ্যায়টি আমার কাছে সম্পূর্ণ অচেনা ছিল। আমি ধীরে বললাম, তাহলে তুমি তুমি তার কাছে নিজের বাবার মতোই ছিলে? শাওন মাথা নিচু করে উত্তর দিল, আমি তাকে কখনো বাবা বলে ডাকতে পারিনি, কারণ তিনি তা চাননি। তিনি বলতেন, তোমার নিজের পরিচয় তুমি নিজেই গড়বে, আমার পরিচয়ে ছায়াই নয়। কিন্তু আমার কাছে তিনি বাবার চেয়েও বড় ছিলেন। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। হিংসা নয়, রাগও নয়, বরং বিস্ময় আর গর্ব। এমন একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম, যিনি নিজের ভালো কাজের কথাও নিজের স্ত্রীকে জানাতে চাননি। আমি আবার খামটির দিকে তাকালাম। এবার শাওনও আমাকে থামালো না। কাপা হাতে খামের মুখ খুললাম। ভেতর থেকে একটি ভাঁজ করা চিঠি বেরিয়ে এলো, সঙ্গে একটি ছোট পুরনো ছবি মেঝেতে বসে গেল। আমি নিচু হয়ে ছবিটি তুলে নিতেই নিঃশ্বাস আটকে গেল। ছবিটিতে দেখা যাচ্ছে অনেক বছর আগের মিস্টার নয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তার এক হাত ধরে রাখা এক কিশোরের কাঁধে। ছেলেটির গায়ে পুরনো স্কুল ড্রেস, মুখে লাজুক হাসি। আমি ধীরে ধীরে ছবিটির দিকে তাকিয়ে আবার শাওনের মুখের দিকে চোখ তুললাম। কোনো কথা বলার প্রয়োজন হলো না। ছবির সেই কিশোর, আজ আমার সামনে দাঁড়িয়ে বসে থাকা যুবক, দুজনই একই মানুষ। আমার ঠোঁট কাঁপতে লাগলো। তাহলে এই ছেলেটা তুমি? শাওন নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। আর আমার হাতের মুঠোয় তখন ভাঁজ করা অবস্থায় পড়ে আছে মিস্টার নয়নের সেই শেষ চিঠি। আমার দুই হাত তখনও কাঁপছিল। ভাঁজ করা চিঠিটা যেন কাগজের নয়, কয়েক দশকের অজানা সত্যের ভারে ভারী হয়ে উঠেছে। চারপাশের সবকিছু ঝাপসা লাগছিল। ডাইনারের ভেতরে মানুষের কথাবার্তা, থালা বাসনের শব্দ, দরজার ঘন্টার আওয়াজ, সব যেন অনেক দূর থেকে ভেসে আসছিল।
আমার চোখ শুধু সেই চিঠির ওপর স্থির। বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিস্টার নয়ন এমন কি লিখে গেছেন, যা মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে গোপন রাখতে হলো? আমি কাপা হাতে চিঠির প্রথম ভাঁজ খুললাম। বহু বছরের পরিচিত সেই হাতে লেখা চোখে পড়তেই আমার বুক হু হু করে উঠল। আমার প্রিয় ইলমা, তুমি যদি এই চিঠি পড়ে থাকো, তার মানে আমি আর তোমার পাশে বসে নেই। হয়তো তুমি আমাকে খুব রাগ করছো, কারণ জীবনে প্রথমবার তোমার কাছ থেকে এত বড় একটি বিষয় আমি লুকিয়ে রেখেছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে অবিশ্বাস করিনি, বরং তোমাকে কষ্ট দিতে চাইনি বলেই এই নীরবতা বেছে নিয়েছিলাম। চিঠির এই কয়েকটি লাইন পড়তেই আমার চোখ ঝাপসা হয়ে গেল। মনে পড়ে গেল আমাদের প্রথম সংসারের দিনগুলোর কথা। মিস্টার নয়ন প্রায়ই বলতেন, স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। অথচ আজ সেই মানুষটি জীবনের সবচেয়ে বড় সত্যটি আমার অজান্তে রেখে গেছেন। আমার চোখের জল মুছে আবার পড়তে শুরু করলাম। তুমি নিশ্চয়ই শাওনকে দেখেছ। ওকে দেখে হয়তো তোমার মনে হয়েছে ওর চোখ মুখের সঙ্গে আমার অদ্ভুত মিল আছে। সত্যি বলতে, এই মিলের কারণ রক্তের সম্পর্ক নয়, মানুষের চরিত্র কখনো কখনো চেহারায় ছাপ ফেলে। আমি যখন প্রথম ওকে দেখেছিলাম, ও ছিল ভীত, ক্ষুধার্ত আর সম্পূর্ণ একা। সেই চোখে আমি নিজের শৈশবকে দেখতে পেয়েছিলাম। কারণ ছোটবেলায় আমিও একসময় এমন অসহায় ছিলাম। সেই কারণেই ওকে ফেলে আসতে পারিনি। আমি থেমে গেলাম। আমার মনে পড়ল, মিস্টার নয়ন কখনো নিজের শৈশব নিয়ে খুব বেশি কথা বলতেন না। শুধু বলতেন, দারিদ্র মানুষকে অনেক কিছু শেখায়। আজ বুঝতে পারছি, সেই নীরবতার ভেতরেও কত অজানা ইতিহাস লুকিয়েছিল। আমি আবার পড়তে শুরু করলাম। একদিন হাসপাতালে শাওন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? আমি উত্তর দিয়েছিলাম, কারণ একদিন কেউ আমার জন্য এমনটাই করেছিল। কিন্তু আমি ওকে আরেকটা কথাও বলেছিলাম, আজ থেকে তুমি আর আমার দায়িত্ব নও, তুমি আমার বিশ্বাস। সেদিন থেকে ও আমার ছায়ার মতো বড় হয়েছে। চিঠির লাইনগুলো পড়তে পড়তে আমি লক্ষ্য করলাম, শাওন চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। সে আমার প্রতিক্রিয়া দেখারও সাহস পাচ্ছে না। তার চোখের কোণে জমে থাকা জল স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি পরের অংশে চোখ রাখলাম। ইলমা, আমি জানি তুমি হয়তো ভাবছ, এত বড় বিষয় তোমাকে বলিনি কেন। বহুবার বলতে চেয়েছি, কত রাত তোমার পাশে শুয়ে থেকেও ভেবেছি সব খুলে বলবো। কিন্তু প্রতিবারই মনে হয়েছে, মানুষকে সাহায্য করার গল্প যদি নিজের মুখে বলতে হয়, তবে সেই সাহায্যের মূল্য কমে যায়। আমি জানি তুমি আমাকে অন্য চোখে দেখো। আমি শুধু তোমার নয়ন হয়েই থাকতে চেয়েছিলাম। এ পর্যন্ত পড়ে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। জীবনের 52টি বছর আমি যার সঙ্গে কাটিয়েছি, সে মানুষটিকে যেন নতুন করে চিনতে শুরু করেছি। তিনি কখনো নিজের ভালো কাজের কৃতিত্ব নেননি, এমনকি নিজের স্ত্রীকেও জানাননি। অনেকক্ষণ পর নিজেকে সামলে আবার পড়তে শুরু করলাম। যদি কোনোদিন আমার আগে পৃথিবী ছেড়ে যেতে হয়, তাহলে শাওন তোমার কাছে আসবে, তবে সঙ্গে সঙ্গে নয়। আমি ওকে বলেছি অন্তত 1 মাস অপেক্ষা করতে, কারণ আমি জানি আমার মৃত্যুর পর প্রথম কয়েকটি দিন তুমি কারো কথাই শুনতে পারবে না, কিন্তু একসময় তুমি একা হয়ে যাবে। দুপুরের খাবারের টেবিলটা তোমার কাছে সবচেয়ে বেশি কষ্টের হয়ে উঠবে। তখন তোমার পাশে একজন শ্রোতার প্রয়োজন হবে। আমি সেই মানুষ হিসেবে শাওনকেই বেছে নিয়েছি। এই লাইন পড়ে আমি বিস্ময়ে শাওনের দিকে তাকালাম। তাহলে আমাদের প্রতিদিনের সেই দুপুরের দেখা সবই মিস্টার নয়নের পরিকল্পনা? শাওন আস্তে করে মাথা নিচু করল, নিচু স্বরে বলল, আমি প্রতিদিন আপনার সঙ্গে দেখা করতে আসতাম শুধু একটি কারণে। উনি আমাকে এভাবে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি প্রথম দিন ইচ্ছে করে আমার টেবিলে বসেছিলে? শাওন কষ্টের হাসি হেসে বলল, হ্যাঁ, কিন্তু কয়েকদিনের মধ্যে সেটা দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আপনাকে দেখে আমার সত্যি নিজের মায়ের কথা মনে পড়তে শুরু করেছিল। আপনার একাকিত্ব আমি খুব কাছ থেকেই অনুভব করেছি। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না, শুধু চিঠির শেষ অংশে চোখ রাখলাম। আর একটি কথা ইলমা, যদি তুমি এই চিঠির এতদূর পর্যন্ত পড়ে থাকো, তাহলে জানবে সবচেয়ে বড় সত্যটি এখনো বলিনি। শাওনকে আমি শুধু মানুষ হিসেবে ভালোবাসিনি, ও আমার জীবনের এমন একটি অসমাপ্ত প্রতিশ্রুতির অংশ, যার কথা আমি কাউকে কখনো বলিনি। সেই সত্য তোমাকে শাওন নিজেই বলবে।
কারণ সেই গল্পে আমার চেয়ে ওর কষ্ট অনেক বেশি। চিঠিটি এখানেই শেষ। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মনে হচ্ছিল এতক্ষণে সব রহস্যের উত্তর পেয়ে গেছি, কিন্তু না, মিস্টার নয়ন যেন ইচ্ছে করে আরেকটি আরো বড় রহস্যের দরজা খুলে রেখে গেছেন। আমি ধীরে ধীরে মুখ তুলে শাওনের দিকে তাকালাম। সে তখনও নীরবে বসে আছে, দুহাত শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন পরের কথাগুলো বলার সাহস জোগাড় করছে। কিছুক্ষণ পর সে গভীর শ্বাস নিয়ে আমার চোখের দিকে তাকালো। তার কণ্ঠ কেঁপে উঠল। ম্যাডাম, আজ আমি আপনাকে এমন একটি ঘটনা বলবো যেটা ঘটেছিল প্রায় 20 বছর আগে। সেই দিনটি না ঘটলে হয়তো আমি আজ বেঁচেই থাকতাম না। আর সেই দিনই আপনার স্বামী আমার কাছ থেকে এমন একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যা আমি আজ পর্যন্ত ভাঙিনি। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো সেই দিনের গল্প। ডাইনারের ভেতরটা তখনও মানুষের কোলাহলে মুখর, কিন্তু আমার কাছে যেন সব শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আমি শুধু শাওনের মুখের দিকে তাকিয়েছিলাম। তার চোখে এমন এক গভীর বেদনা যা অভিনয় করে দেখানো সম্ভব নয়। মনে হচ্ছিল বহু বছরের জমে থাকা ভার আজ সে নামিয়ে রাখতে চায়। সে ধীরে এক গ্লাস পানি হাতে নিল, এক চুমুক খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিচু স্বরে বলল, আজ থেকে ঠিক 20 বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র 10 বছর। আমার পৃথিবী বলতে ছিল শুধু আমার মা। শাওনের কণ্ঠে ভেসে উঠল অতীতের স্মৃতি। আমি যেন তার কথার সঙ্গে সঙ্গে সেই সময়ে ফিরে গেলাম। আমার বাবাকে আমি কোনোদিন জানিনি। সে বলতে লাগলো, মা সবসময় বলতেন মানুষের পরিচয় তার জন্মে নয়, তার কর্মে। কিন্তু আমি বুঝতাম তিনি অনেক কষ্ট লুকিয়ে রাখতেন। শহরের একটি গার্মেন্টসে কাজ করতেন। সারাদিন পরিশ্রম করে আমাদের দুবেলা খাবার জোটানো কঠিন হয়ে যেত। তবু তিনি কখনো আমাকে স্কুল ছাড়তে দেননি। বলতেন, তুই পড়বি, মানুষ হবি, আমার মতো জীবন তোর হবে না। শাওনের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে উঠল। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। এক বর্ষার রাতে মা কাজ থেকে আর ফিরে এলেন না। আমার বুক কেঁপে উঠল। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। পরদিন সকালে জানতে পারলাম কারখানা থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি মারা গেছেন। তখন বুঝতে পারিনি মৃত্যু আসলে কি, শুধু এতটুকুই বুঝেছিলাম সেদিন থেকে পৃথিবীতে আমি একেবারে একা হয়ে গেছি। সে থেমে গেল, জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি তার চোখের কোণে জমতে থাকা জল দেখতে পাচ্ছিলাম। মায়ের দাফনের পর দূর সম্পর্কের এক চাচা আমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে আমি পরিবারের সদস্য ছিলাম না, ছিলাম কাজের ছেলে। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতাম, ভুল হলেই মারধর। কয়েক মাস পর এক রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় স্টেশন, ফুটপাত আর ক্ষুধার সঙ্গে যুদ্ধ। আমার চোখ অজান্তে ভিজে উঠল। আমি কল্পনা করতে পারছিলাম না এত হাসি খুশি ছেলেটার শৈশব এত ভয়াবহ ছিল। শাওন বলতে লাগলো, সে সময়ে একদিন টানা 3 দিন না খেয়েছিলাম। মাথা ঘুরছিল। রাস্তা পার হতে গিয়ে তার কিছু মনে নেই। জ্ঞান ফিরল হাসপাতালে। প্রথম যে মুখটা দেখেছিলাম সেটা ছিল মিস্টার নয়নের। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আমি ভেবেছিলাম উনি হয়তো আমার আত্মীয়, কিন্তু জিজ্ঞেস করতে বললেন, না, আমি শুধু একজন পথচারী। পরে জানতে পারি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। শুধু তিনি নিজের গাড়ি থামিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। আমি বিস্ময়ে শুনছিলাম। চোখের সামনে ভেসে উঠছিল মিস্টার নয়নের পরিচিত মুখ। তিনি সত্যি এমন মানুষই ছিলেন, কিন্তু কখনো এসব গল্প বলেননি। শাওন বলল, হাসপাতাল থেকে ছাড়া পর পর আমি আবার স্টেশনে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি যেতে দিলেন না। বললেন, তুই যদি আবার ওই জীবনে ফিরে যাস তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তারপর আমাকে একটি এতিমখানায় ভর্তি করিয়ে দিলেন। পড়াশোনার ব্যবস্থা করলেন। প্রতি মাসে এসে খোঁজ নিতেন, জন্মদিনে বই এনে দিতেন। পরীক্ষায় ভালো ফল করলে নিজের ছেলের মতো মাথায় হাত রেখে বলতেন, আমি জানতাম তুই পারবি। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তখন কি তুমি জানতেই না ওনার নিজের পরিবার আছে? শাওন মাথা নাড়ল। জানতাম, কিন্তু উনি কখনো আমাকে আপনাদের বাড়ির কাছেই নিয়ে যাননি। আমি একদিন বলেছিলাম, আপনার স্ত্রী কি জানেন আমার কথা? উনি কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, একদিন জানবে, কিন্তু এখন নয়। আমি চাই না আমার জন্য তোমার জীবনে কিংবা আমার পরিবারের জীবনে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এত বছর ধরে আমি ভেবেছি আমরা দুজনের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না, অথচ তিনি এক বিশাল দায়িত্ব একাই বহন করেছেন।
শাওন পকেট থেকে একটি পুরনো চামড়ার মানিব্যাগ বের করলো। ভেতর থেকে একটি ছোট্ট ছবি বের করে আমার হাতে দিল। ছবিতে দেখা যাচ্ছে কিশোর শাওন স্কুলের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, তার পাশে মিস্টার নয়ন। দুজনের মুখে প্রশস্ত হাসি। ছবির পেছনে লেখা, আমার উপর ভরসা রাখিস, একদিন তুই নিজের পায়ে দাঁড়াবি নয়ন। আমি ছবিটা বুকে চেপে ধরলাম। মনে হচ্ছিল এই মানুষটাকে আমি যতটা চিনতাম তিনি তার চেয়ে অনেক বড় ছিলেন। শাওন আবার বলতে শুরু করলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি চাকরি করতে শুরু করি। তখন উনি বললেন, আজ থেকে তোর সব খরচ তুই চালাবি। আমি চাই তুই নিজের পরিচয় বাঁচ। কিন্তু একটা শর্ত দিলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি শর্ত? শাওন মৃদু হেসে বলল, তিনি বলেছিলেন, যেদিন আমি থাকবো না সেদিন যদি আমার ইলমা একা হয়ে যায়, তুই তার পাশে দাঁড়াবি। ছেলে হিসেবে নয়, দয়া দেখিয়ে নয়, ভালো একজন মানুষের মতো। কারণ ও কখনো একা থাকতে শেখেনি। এ কথাটা শুনে আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম গত 1 মাস ধরে শাওন শুধু আমার সঙ্গে দুপুরের খাবার খায়নি, সে আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করেছে। ঠিক তখনই শাওন আমার দিকে তাকিয়ে ধীরে বলল, কিন্তু ম্যাডাম, এটাই পুরো সত্য নয়। আমি বিস্মিত হয়ে তাকালাম। সে নিচু স্বরে বলল, মিস্টার নয়ন আমাকে শুধু নতুন জীবন দেননি, তিনি আমার মায়ের মৃত্যুর সঙ্গেও এমন এক সত্য জানতেন যা আমি নিজেও বহু বছর জানতাম না। সেই সত্য জানতে পেরে তিনিও সারা জীবন অপরাধবোধে ভুগেছেন। আমি নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। শাওনের চোখে তখন অশ্রু চিকচিক করছে। সে খুব আস্তে বলল, আমার মায়ের মৃত্যুর দিন আপনার স্বামীও সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমার হাত থেকে ছবিটি প্রায় পড়ে যাচ্ছিল। শাওনের শেষ কথাটা শোনার পর আমার শরীর যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভিতর কেউ ধীরে ধীরে বরফের একটা টুকরো বসিয়ে দিয়েছে। আমি অনেক কষ্টে নিজের কণ্ঠ খুঁজে পেলাম। কাপা গলায় বললাম, তুমি কি বলতে চাইছো শাওন? নয়ন তোমার মায়ের মৃত্যুর সময় সেখানে ছিল? আমার প্রশ্নে শাওন ধীরে মাথা নাড়ল। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। এতদিন ধরে জমে থাকা স্মৃতির ভার যেন আজ তাকে ভেঙে দিচ্ছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর জানালার বাইরে তাকিয়ে বলতে শুরু করলো, সেদিনই এমনই বৃষ্টি হচ্ছিল। মা কাজ শেষে বাসায় ফিরছিলেন। আমি স্টেশনের কাছে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বিকট শব্দে সবাই চিৎকার করে উঠল। একটা বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে গেল। মানুষ দৌড়ে গেল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু দেখলাম মা রাস্তায় পড়ে আছেন। শাওনের কণ্ঠ কেঁপে উঠল। আমি নিঃশব্দে তার কথা শুনছিলাম। মানুষ ভিড় করেছিল, কিন্তু কেউ সামনে এগোচ্ছিল না। তখন একজন লোক ছুটে গিয়ে মাকে নিজের হাতে তুলে নিলেন। নিজের শার্ট খুলে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন। বারবার বলছিলেন, কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকুন। সেই মানুষটাই ছিলেন মিস্টার নয়ন। আমার চোখের সামনে ভেসে উঠল আমার স্বামীর পরিচিত মুখ। তিনি সত্যি এমন মানুষ ছিলেন, বিপদে কাউকে ফেলে আসতে পারতেন না। শাওন আবার বলল, উনি নিজেই মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আমি তখন কাঁদতে কাঁদতে হাসপাতালের করিডোরে বসেছিলাম। উনি আমার পাশে বসে বলেছিলেন, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে জানলেন মা আর নেই। এই পর্যন্ত বলে শাওন আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আমার চোখও ভিজে গেল। আমি ধীরে বললাম, তারপর? শাওন দীর্ঘশ্বাস ফেলল। তারপর শুরু হলো আরেকটা লড়াই। মায়ের কোনো আত্মীয় সামনে এগিয়ে এলো না। দাফনের খরচ পর্যন্ত দেওয়ার মতো কেউ ছিল না। সবকিছু একাই করেছিলেন আপনার স্বামী। তিনি জানাজা থেকে দাফন সবকিছু নিজের সন্তানের মতো দাঁড়িয়ে থেকে সম্পন্ন করেছিলেন। আমি তখন ছোট ছিলাম, বুঝতেই পারিনি একজন সম্পূর্ণ অচেনা মানুষ আমার জন্য এত কিছু কেন করছেন। আমি নিঃশব্দে শুনছিলাম। প্রতিটি কথার সঙ্গে সঙ্গে মিস্টার নয়নের প্রতি আমার শ্রদ্ধা আরও গভীর হয়ে উঠছিল। শাওন বলল, কয়েক মাস পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি মাকে আগে থেকে চিনতেন? তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, না। তখন আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু বহু বছর পরে সত্যিটা জানতে পারি। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। কি সত্য? শাওন নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট নীল রঙের ডায়েরি বের করল। ডায়েরিটা বেশ পুরনো, পাতাগুলো হলদেটে হয়ে গেছে। সে ডায়েরিটি আমার সামনে রেখে বলল, এটা আপনার স্বামীর। মৃত্যুর 2 সপ্তাহ আগে উনি আমাকে ডেকে এটা দিয়েছিলেন। বলেছিলেন, আমি চলে যাওয়ার পর ইলমাকে পড়তে দিও। আমার বুক আবার ধক করে উঠল।
শাওন ডায়েরির একটি নির্দিষ্ট পৃষ্ঠা খুলে আমার দিকে এগিয়ে দিল। পাতার উপরে তারিখ লেখা 17 জুলাই 2006। নিচে মিস্টার নয়নের হাতে লেখা, আজ এমন একজন নারীর মৃত্যু দেখলাম যাকে আমি কোনোদিন চিনতাম না, কিন্তু মৃত্যুর আগে তার চোখে যে আতঙ্ক দেখেছি সেটা আমাকে সারা জীবন তাড়া করবে। আমি সময় মতো যদি আরও কয়েক মিনিট আগে পৌঁছাতে পারতাম, হয়তো তাকে বাঁচানো যেত। এই অপরাধ বোধ কোনোদিন আমাকে ছাড়বে না। লেখাটা পড়ে আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে বললাম, কিন্তু এতে তো তোমার মায়ের সঙ্গে ওনার কোনো পরিচয়ের কথা লেখা নেই। শাওন মাথা নাড়ল। পরিচয় ছিল না, কিন্তু অপরাধ বোধ ছিল। উনি সবসময় মনে করতেন সেদিন যদি তিনি একটু আগে সেখানে পৌঁছাতেন তাহলে হয়তো মা বেঁচে যেতেন। ডাক্তার পরে বলেছিলেন দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিটই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ওনাকে সারা জীবন কষ্ট দিয়েছে। আমি ডায়েরির পাতায় হাত বুলিয়ে দিলাম। আমার চোখ ঝাপসা হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেল সেই সময়টার কথা। দুর্ঘটনার পর কয়েক মাস মিস্টার নয়ন মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে থাকতেন। আমি জিজ্ঞেস করলে বলতেন একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমি কখনো বুঝতে পারিনি তিনি আসলে সেই দিনের স্মৃতি থেকে পালাতে পারছিলেন না। শাওন ধীরেই বলল, একদিন আমি তাকে বলেছিলাম, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? দুর্ঘটনা তো আপনি ঘটাননি। তখন উনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন, মানুষের জীবন বাঁচানোর সুযোগ পেয়েও যদি পুরোপুরি বাঁচাতে না পারি তাহলে সেই কষ্ট সারা জীবন থেকে যায়। আমার চোখ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। এত বছর আমি তার সঙ্গে একই ছাদের নিচে থেকেছি, অথচ তিনি একা একা এ অপরাধবোধ বয়ে বেড়াচ্ছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর শাওন আবার বলল, ম্যাডাম, এই পর্যন্ত যা বলেছি সবই আপনার জানা উচিত ছিল, কিন্তু এখন যে কথাটা বলবো সেটাই আসলে সবচেয়ে বড় সত্য। আমি নিঃশ্বাস আটকে তার দিকে তাকালাম। সে কোটের ভেতরের পকেট থেকে একটি ছোট্ট ভেলভেটের বাক্স বের করল। বাক্সটা খুলতেই ভেতরে একটি পুরনো রূপার আংটি দেখা গেল। আমি আংটিটা দেখেই স্তব্ধ হয়ে গেলাম। এটা সেই আংটি যেটা আমি বহু বছর আগে হারিয়ে গেছি ভেবে ভুলে গিয়েছিলাম। আমাদের বিয়ের 10ম বার্ষিকীতে আমি মিস্টার নয়নকে এই আংটিটা উপহার দিয়েছিলাম। কাপা গলায় আমি বললাম, এটা এটা তোমার কাছে এলো কিভাবে? শাওনের চোখ ভিজে উঠল। সে ধীরে উত্তর দিল, কারণ মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে মিস্টার নয়ন নিজের হাত থেকেই এই আংটিটা খুলে আমার হাতে পরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, যেদিন ইলমা সত্যিটা জানবে সেদিন এটা ওকে ফিরিয়ে দিস। কারণ এই আংটির সঙ্গে এমন একটি প্রতিশ্রুতি জড়িয়ে আছে যা শুধু ওই পূরণ করতে পারবে। আমি নিঃশব্দে আংটিটা হাতে তুলে নিলাম, কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, কোন প্রতিশ্রুতির কথা বলেছিলেন মিস্টার নয়ন? আর সেই প্রতিশ্রুতি পূরণ করার দায়িত্ব কেন আমার উপর দিয়ে গেলেন? সে প্রশ্নের উত্তরই হয়তো আমার 52 বছরের সংসারের শেষ অজানা অধ্যায় খুলে দেবে। রূপার আংটিটা আমার কাঁপতে থাকা হাতের তালুতে পড়েছিল। এত বছর পর সেটাকে আবার স্পর্শ করেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল সময় হঠাৎ উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। আংটির ভেতরের দিকে খোদাই করা ছোট্ট অক্ষরগুলো এখনো স্পষ্ট, ইলমা ও নয়ন, চিরদিন। আমি আঙ্গুল বুলিয়ে অক্ষরগুলো স্পর্শ করতেই চোখের সামনে ভেসে উঠল আমাদের বিয়ের 10ম বার্ষিকীর সেই সন্ধ্যা। সেদিন নিজের সামর্থ্যের মধ্যে সবচেয়ে সুন্দর উপহার হিসেবে আমি এই আংটিটা কিনেছিলাম। মিস্টার নয়ন সেটি হাতে পরেই বলেছিলেন, এই আংটি কোনো গয়না নয়, এটা আমাদের প্রতিশ্রুতির স্মৃতি। আমার বুকটা হু হু করে উঠল। আমি আংটিটা বুকে চেপে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলাম। মনে হচ্ছিল তিনি যেন খুব কাছেই আছেন। ঠিক তখনই শাওন নীরবতা ভেঙে ধীরে বলল, ম্যাডাম, উনি আমাকে শুধু আংটিটাই দেননি, এর সঙ্গে একটা দায়িত্বও দিয়েছিলেন। আমি চোখ মুছে তার দিকে তাকালাম। কি দায়িত্ব? শাওন ব্যাগ থেকে আরেকটি ছোট খাম বের করল। খামটি আগের চিঠির চেয়ে ছোট, ওপরে মিস্টার নয়নের হাতে লেখা। ইলমাই খামটি তখনই খুলবে যখন শাওনের সব কথা বিশ্বাস করবে। আমি গভীর শ্বাস নিয়ে খামটি খুললাম। ভেতরে একটি মাত্র কাগজ। আমি পড়তে শুরু করলাম, ইলমা, তুমি যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝবো তুমি শাওনের চোখে সত্য দেখেছ। এখন তোমার কাছে আমার শেষ অনুরোধ, আমি জীবনে অনেক সম্পদ রেখে যেতে পারিনি, কিন্তু কিছু মানুষ রেখে যেতে পেরেছি যারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। শাওন তাদের একজন। ওকে আমি কখনো দয়া করিনি।
আমি শুধু ওর মধ্যে একজন সৎ মানুষকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। আজ আমি চাই তুমি ওকে সে মানুষ হিসেবে গ্রহণ করো। ওকে কখনো ঋণী মনে করতে দিও না, কারণ ও আমার কোনো ঋণ নয়, ও আমার গর্ব। আমার চোখ আবার ঝাপসা হয়ে গেল। চিঠির নিচে অংশে আরও লেখা ছিল, আরেকটি কাজ তোমাকে করতে হবে। আমার আলমারির নিচে ড্রয়ারে একটি নীল ফাইল আছে। সেখানে আমি যাদের পড়াশোনা, চিকিৎসা কিংবা সংসারের জন্য গোপনে সাহায্য করেছি তাদের একটি তালিকা রাখা আছে। আমি চলে যাওয়ার পর সেই কাজ যেন বন্ধ না হয়। যতটুকু সম্ভব সেই মানুষগুলোর পাশে থেকো। যদি একা না পারো, শাওন তোমাকে সাহায্য করবে। এটাই আমার শেষ ইচ্ছে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সারা জীবন আমার পাশে থেকেছ। এখন আমার অনুপস্থিতিতেও আমার ভালোবাসাটুকু মানুষের মধ্যে বাঁচিয়ে রেখো, তাহলে আমি সত্যিকারের বেঁচে থাকব। তোমার নয়ন। চিঠি পড়া শেষ করে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ফুপিয়ে কেঁদে উঠলাম। শাওন নীরবে বসে রইল। সে কোনো সান্ত্বনার কথা বলল না, কারণ কিছু মুহূর্তে শব্দের চেয়ে নীরবতায় মানুষের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। অনেকক্ষণ পরে আমি ধীরে বললাম, শাওন, আমি এত বছর ধরে ভেবেছি আমি নয়নকে পুরোপুরি চিনতাম, কিন্তু আজ বুঝলাম একজন মানুষকে সারা জীবন কাছে রেখেও তার হৃদয়ের সব দরজা খোলা যায় না। শাওন শান্ত কণ্ঠে উত্তর দিল। উনি বলতেন, মানুষকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তার ভালো কাজের কথা নিজের মুখে না বলা। সেদিন বিকেলে আমরা দুজন একসঙ্গে বাড়িতে ফিরলাম। বহুদিন পর বাড়ির দরজা খুলে আমাদের আর ভয় লাগলো না। আমি সোজা শোবার ঘরে গিয়ে আলমারির নিচে ড্রয়ার খুললাম। সত্যি সেখানে একটি নীল ফাইল রাখা ছিল। ফাইলটা খুলতে অসংখ্য নাম, ঠিকানা, চিকিৎসার কাগজ, স্কুলের রসিদ আর হাতে লেখা ছোট ছোট নোট বেরিয়ে এলো। কোথাও লেখা রহিমের মেয়ের কলেজের ভর্তি ফি, কোথাও সালমার ছেলের হার্ট অপারেশনের টাকা, আবার কোথাও প্রতি ঈদে এই পরিবারটাকে সাহায্য করতে ভুলবে না। আমি একটার পর একটা কাগজ পড়ছিলাম আর বিস্ময়ে অভিভূত হচ্ছিলাম। মিস্টার নয়ন শুধু আমার স্বামী ছিলেন না, তিনি ছিলেন বহু অচেনা মানুষের আশ্রয়। ঠিক তখনই ফাইলের একেবারে শেষ পৃষ্ঠা থেকে একটি ছোট্ট ছবি মাটিতে পড়ে গেল। ছবিটিতে আমি, মিস্টার নয়ন, আমাদের ছেলে আরিয়ান, মেয়ে নাদিয়া, আর আমাদের ঠিক পেছনে একটু দূরে দাঁড়িয়ে আছে এক কিশোর। আমি বিস্ময়ে ছবিটা শাওনের দিকে বাড়িয়ে দিলাম। সে মৃদু হেসে বলল, ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন। দূর থেকে আপনাদের পরিবারের সঙ্গে একটা ছবি তুলেছিলাম। উনি বলেছিলেন, একদিন তুইও নিজের একটা সুন্দর পরিবার গড়বি। আমি ছবিটা বুকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে আমার মনে হলো, রক্তের সম্পর্কেই সব না, ভালোবাসা, বিশ্বাস আর মানবিকতাও মানুষকে পরিবারে পরিণত করে। আমি শাওনের দিকে তাকিয়ে প্রথমবারের মতো বললাম, চলো বাবা, আজ থেকে দুপুরের খাবার আর ডাইনারে নয়, আজ থেকে তুমি আমার বাড়িতেই খাবে। বাবা শব্দটা শুনেই শাওনের চোখ ভিজে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের পায়ে মাথা রেখে কাঁদতে লাগলো। আর আমি তার মাথায় হাত রেখে মনে মনে শুধু একটি কথাই বললাম, নয়ন, তুমি সত্যি কোথাও যাওনি, তুমি আজও আমাদের মাঝেই বেঁচে আছো। সেদিন বিকেলের সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, কিন্তু আমার জীবনে দীর্ঘ অন্ধকারের শেষে যেন নতুন এক আলো ফুটে উঠল। 52 বছরের সংসার শেষ হয়নি, সেটা শুধু আরও অনেক মানুষের জীবনে ছড়িয়ে পড়েছিল। 6 মাস কেটে গেছে। সময় মানুষের সব কষ্ট মুছে দেয় না, তবে কষ্ট নিয়ে বেঁচে থাকার শক্তিটুকু ধীরে ধীরে শিখিয়ে দেয়। মিস্টার নয়নকে হারানোর পর যে বিশাল বাড়িটা প্রতিদিন আমার কাছে শূন্য আর নিঃশব্দ মনে হতো, আজ সেই বাড়িতেই আবার মানুষের পদচারণা শোনা যায়। দুপুর হলে ডাইনিং টেবিলে আরেকটি প্লেট নয়, 3-4টি প্লেট সাজানো থাকে। কখনো শাওন আসে, কখনো আরিয়ান রহমান নাতি নাতনিদের নিয়ে হাজির হয়, কখনো নাদিয়া রহমান নিজের পরিবারের সবাইকে নিয়ে আসে। বাড়িটা আবার হাসির শব্দে ভরে ওঠে। একদিন দুপুরে খাওয়ার টেবিলে বসে হঠাৎ আমার মনে হলো, মিস্টার নয়ন যেন ঠিক আগের জায়গাতেই বসে আছেন। আমি অন্যমনস্ক হয়ে তার খালি চেয়ারটার দিকে তাকিয়েছিলাম। শাওন সেটা লক্ষ্য করে মৃদু হেসে বলল, ম্যাডাম, না, এখন আর আপনাকে ম্যাডাম বলতে ইচ্ছে করে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে একটু লজ্জা পেয়ে নিচু স্বরে বলল, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই শব্দটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে উঠে গিয়ে তার মাথায় হাত রেখে বললাম,
অনুমতি চাইছো কেন বাবা? এবারের দরজা যেদিন তোমার জন্য খুলেছিল সেদিন থেকে তুমি এ পরিবারের একজন। শাওনের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন দুপুরের খাবারটা ছিল অনেক দিনের মধ্যে সবচেয়ে শান্ত আর সবচেয়ে আনন্দের। মিস্টার নয়নের রেখে যাওয়া নীল ফাইলটি আমি আর শাওন মিলে নতুন করে গুছিয়ে নিলাম। যাদের নাম ছিল তাদের একজনের পর একজনের খোঁজ নিতে শুরু করলাম। কারো ছেলের পড়াশোনার খরচ বাকি ছিল, কারো ওষুধ কেনার টাকা ছিল না, কেউ আবার শুধু একজন মানুষের খোঁজ নেওয়ার অপেক্ষায় ছিল। তখন বুঝলাম, একজন মানুষের চলে যাওয়ার পরও তার ভালোবাসা থেমে যায় না। যদি কেউ সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে, তবে সেটাই হয়ে ওঠে তার প্রকৃত উত্তরাধিকার। শাওন চাকরির পাশাপাশি সপ্তাহে 2 দিন এতিমখানায় যেতে শুরু করলো। ওখানকার বাচ্চাদের সঙ্গে গল্প করত, পড়াতো, খেলতো। একদিন আমি জিজ্ঞেস করলাম, এত ব্যস্ততার মধ্যেও সময় বের করো কিভাবে? সে হেসে উত্তর দিল, আপনার স্বামী বলতেন, মানুষ যত ব্যস্তই হোক, ভালো কাজের জন্য সময় বের করতে না পারলে সে সত্যিকারের সফল নয়। আমি মনে মনে বললাম, তুমি ঠিকই বলেছ নয়ন। এক বিকেলে আমি আর শাওন সেই ছোট্ট ডাইনারে গেলাম, যেখানে প্রথম আমাদের পরিচয় হয়েছিল। তানিয়া ইসলাম আমাদের দেখে খুব খুশি হলো। সে হাসতে হাসতে বলল, আজও কি আগের মতো জানালার পাশের টেবিলেই বসবেন? আমি হেসে বললাম, হ্যাঁ, তবে আজ আমরা দুজন নই। তানিয়া অবাক হয়ে চারদিকে তাকালো। আমি খালি চেয়ারটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, আজও আমরা 3জনই এসেছি, শুধু একজনকে চোখে দেখা যায় না। তানিয়া কিছু না বুঝলেও মুচকি হেসে চলে গেল। আর আমি জানালার বাইরে তাকিয়ে অনুভব করলাম, ভালোবাসার মানুষেরা সত্যি পুরোপুরি হারিয়ে যায় না, তারা থেকে যায় স্মৃতিতে, অভ্যাসে, ভালো কাজে, আর সেই মানুষগুলোর হৃদয়ে, যাদের জীবন একদিন তারা ছুঁয়ে গিয়েছিল। কয়েক মাস পরে আমরা মিস্টার নয়নের নামে একটি ছোট্ট মানবিক সহায়তা তহবিল গড়ে তুললাম। বড় কোনো প্রতিষ্ঠান নয়, শুধু একটি ছোট্ট উদ্যোগ, যেখানে অসহায় শিক্ষার্থীদের বই কেনা, চিকিৎসার জন্য সাহায্য আর অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হতো। উদ্বোধনের দিন শাওন মঞ্চে কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর ধীরে বলল, আজ যদি উনি এখানে থাকতেন তাহলে হয়তো বলতেন, আমার নাম লিখে কি হবে? মানুষের মুখের হাসিটাই আসল। সবাই নীরব হয়ে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, তুমি দেখছো তো নয়ন, তোমার বপন করা বীজ আজ গাছে পরিণত হচ্ছে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আলমারির ওপর রাখা মিস্টার নয়নের ছবিটার সামনে দাঁড়ালাম। ছবিটা হাতে নিয়ে ধীরে বললাম, তুমি আমাকে কখনো একা রেখে যাওনি। আমি শুধু সেটা বুঝতে একটু দেরি করেছি। মনে হলো ছবির চেয়ে পরিচিত হাসিটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আমি বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। অনেক মাস পর সেদিন প্রথমবারের মতো বুক ভরা শান্তি নিয়ে ঘুম এলো। কারণ আমি বুঝে গিয়েছিলাম, ভালোবাসা শুধু একসঙ্গে কাটানো সময়ের নাম নয়। ভালোবাসা হলো এমন কিছু, যা একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও অন্য মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। সমাপ্ত।